প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। পড়াকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সম্পৃক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং আজকের এই ক্লাসটি করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিষয় ব্যবস্থাপনা, বিবিএ অনার্স ৪র্থ বর্ষ। কোর্স কোড ২৪-২৬-১৩। কোর্সের নাম বিনিয়োগ ব্যবস্থাপনা। বিনিয়োগ ব্যবস্থাপনার আজ অষ্টম লেকচার। লেকচার শিরোনাম বিনিয়োগ ব্যবস্থাপনার পঞ্চম অধ্যায় পোর্টফোলিও ব্যবস্থাপনা। এই পোর্টফোলিও ব্যবস্থাপনার আজ দ্বিতীয় ক্লাস। সপ্তম ক্লাসে আমরা পোর্টফোলিও সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ পোর্টফোলিও আয় এবং ঝুঁকি, মূলধন সম্পত্তির মূল্য নির্ধারণ মডেল নিয়ে আলোচনা করব। আর আজকের এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। বিনিয়োগ ব্যবস্থাপনা এই কোর্স সহায়ক যেই উল্লেখযোগ্য বই রয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে উপস্থাপন করছি। জেসি প্ল্যাটফর্ম, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি, ইহাব ব্রিঘাম, Financial Management Theory and Practice, I am Bande, Financial Management, M.Y. Khan and P.K. Jain, Financial Management Text and Problems, G. Foster, Financial Statement Analysis, S. Kevin's Portfolio Management। এছাড়া বাংলা মিডিয়াম যে সকল বই রয়েছে তোমরা চাইলে সেই বইগুলো পড়তে পারো। তবিবার শাহ আলম শাহরিয়ার কর্তৃক রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা, অধ্যক্ষ এম এ কালাম রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা, খান জাহাঙ্গীর ঘোষাল কর্তৃক রচিত বিনিয়োগ ব্যবস্থাপনা এবং এম শাহজাহান মিনা আর্থিক ব্যবস্থাপনা ও ব্যবসায় অর্থায়ন, এই বইটিও তোমরা আমরা আজ মূলত পোর্টফোলিও আয় এবং ঝুঁকির যেই সকল গাণিতিক সমস্যা রয়েছে সে সকল গাণিতিক সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করব। মূলধন সম্পত্তির মূল্য নির্ধারণী মডেলের গাণিতিক সমস্যা এবং তার সমাধান নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করব এবং এই সমস্যার গাণিতিক যে সমস্যাগুলো থাকবে সেই গাণিতিক সমস্যার সাথে সংশ্লিষ্ট কিছু বাড়ি কাজ দেওয়া হবে, সেই বাড়ি কাজগুলো তোমরা বাসায় করার চেষ্টা করবে। তো তোমাদের প্রতি অনুরোধ থাকবে আমরা যেই ক্লাসগুলো পড়াই সেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবে এবং যেই সমস্যাগুলো দেখানো হয় সেই সমস্যাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তারপর বাড়ির কাজগুলো করবে। যদি সমস্যাগুলো সঠিকভাবে বুঝতে পারো তাহলে বাড়ির কাজ করা তোমাদের জন্য সহজ হবে। এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ যে সকল ফর্মুলা আমাদের জানা দরকার বা শেখা দরকার সেগুলো শুরুতে আলোচনা করে নিই, তাহলে ম্যাথমেটিক্যাল যে সমস্যাগুলো থাকবে সেগুলো তোমরা সহজেই সমাধান করতে পারবে। পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন, মূলত আমাদের এই অংশে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন কিভাবে নির্ণয় করতে হয় তা আলোচনা করতে হবে। পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন, পোর্টফোলিও এক্সপেক্টেড এর সাথে আমাদের ওয়াইট দিয়ে গুণ করতে হবে। যতগুলো বছরের পোর্টফোলিও দেওয়া থাকবে এবং তার ওয়াইট দেওয়া থাকবে সেই পোর্টফোলিও এবং ওয়াইটের গুণফলের সমষ্টি হচ্ছে আমাদের পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন। অর্থাৎ এক্সপেক্টেড রিটার্নের সাথে ওয়াইট গুণ করে আমরা যেটি পাবো সেইটার সাথে যতগুলো বছর থাকবে সেগুলোর যোগফলই হবে এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন। এরপর এই অধ্যায়ে আরেকটি বিষয় যেমন রিস্ক নির্ণয় করার জন্য আমাদের ভেরিয়েন্স নির্ণয় করতে হয়। পোর্টফোলিও ভেরিয়েন্স নির্ণয় করার জন্য কখনো কোরিলেশন দেওয়া থাকতে পারে, কখনো ভেরিয়েন্স দেওয়া থাকতে পারে, আবার কখনো কোরিলেশন এবং ভেরিয়েন্স কিছুই দেওয়া না থাকতে পারে। যদি কোরিলেশন দেওয়া থাকে সেক্ষেত্রে সিগমা স্কোয়ার এ, অর্থাৎ এ এর সিগমা স্কোয়ার, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার এ চলকের অর্থাৎ এ স্টক অথবা প্রথম বছরের যে ওয়ার থাকবে সেটার স্কোয়ার প্লাস দ্বিতীয় সিগমা স্কোয়ার বি, বি স্টক যদি দেখে তার সিগমা স্কোয়ার কিন্তু পয়েন্ট অফ বি বি এর স্কোয়ার হবে, তারপর প্লাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি, পয়েন্ট অফ এ
ইন্টু ওয়াইট অফ বি ইন্টু কোরিলেশন এ বি, এ এবং বি এর কোরিলেশন এটাও প্রশ্নে দেওয়া থাকবে। কোরিলেশন ইজ গিভেন, যখন কোরিলেশন দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব। আর যখন কোরিলেশন দেওয়া থাকবে না, কোভ্যারিয়ান্স দেওয়া থাকবে, তখন সূত্রটা কি হবে? আগের মতোই সিগমা স্কোয়ার এ, অর্থাৎ এ স্টকের সিগমা দেওয়া থাকবে, সেটার স্কোয়ার করে নিতে হবে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকবে, সেটাই হচ্ছে সিগমা। এরপর হচ্ছে ওয়েট অফ এ, এটার কি স্কোয়ার করে নিতে হবে, প্লাস ওয়েট সিগমা স্কোয়ার বি বি, অর্থাৎ স্টক বি এর সিগমা স্কোয়ার, এবং স্টক বি এর ওয়েট স্কোয়ার প্লাস 2 ওয়েট অফ এ ওয়েট অফ বি ইন্টু কোভ্যারিয়ান্স এপি। এই জায়গায় আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ বি এবং কোরিলেশন, এই দুটোর পরিবর্তে যেটি আসবে সেটি হচ্ছে কোভ্যারিয়ান্স অফ এবি। আনকোরিলেটেড, অর্থাৎ এই কোরিলেশন এবং কোভ্যারিয়ান্স যে দুটি অংশ ছিল, অর্থাৎ শেষের দিকে ডব্লিউ প্লাস 2 সিগমা এ সিগমা বি ডব্লিউ এ ডব্লিউ বি কোরিলেশন এ বি, এটা কোরিলেশনের ক্ষেত্রে। আর কোভ্যারিয়ান্সের ক্ষেত্রে 2 ওয়েট অফ এ ওয়েট অফ বি কোভ্যারিয়ান্স এ বি, এতটুকু। এবার কোরিলেশন এবং কোভ্যারিয়ান্স যদি কিছুই না থাকে তাহলে এটি সম্পূর্ণটি বাদ দিতে হবে। বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে সিগমা স্কোয়ার এ, তারপর ওয়েট অফ এ ওয়াইট স্কোয়ার এ, তারপর সিগমা স্কোয়ার বি, এরপর ওয়াইট স্কোয়ার বি, বি চলো গেট। এটা আরো সহজ, অর্থাৎ এখানে আমাদের কোরিলেশন এবং কোভ্যারিয়ান্স না থাকলে পিছনের যে সূত্রের অংশটুকু সেটা আসবে। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার জন্য আমাদের ভেরিয়েন্স নির্ণয় করতে পারলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করা খুবই সহজ, কারণ ভেরিয়েন্সের ধনাত্মক বর্গমূলই হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ ভেরিয়েন্স যা বের হবে সেটাকে আমরা রুট করে দিলেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। এবার কোভ্যারিয়ান্স, যদি আমাদের প্রশ্নে কোভ্যারিয়ান্স বের করতে বলে সেক্ষেত্রে কিভাবে আমরা নির্ণয় করব? এটা নির্ণয় করার দুটি সূত্র রয়েছে, একটি হচ্ছে প্রবাবিলিটি ইজ গিভেন, আরেকটি হচ্ছে প্রবাবিলিটি ইজ নট গিভেন। যখন প্রবাবিলিটি দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমাদের যেটি হবে সেটা হচ্ছে আর এ রেট অফ এ মাইনাস এক্সপেক্টেড রিটার্ন অফ এ, অর্থাৎ এ এবং বি এই দুটি চলকের আমরা কোভ্যারিয়ান্স নির্ণয় করতেছি। সুতরাং এক্সপেক্টেড রিটার্ন অফ এ মাইনাস এক্সপেক্টেড রিটার্ন অফ এ ইন্টু রিটার্ন অফ বি মাইনাস এক্সপেক্টেড রিটার্ন অফ বি, এই দুটার বিয়োগফলের গুণফলের সাথে প্রবাবিলিটি গুণ করতে হবে। করলে যেটি পাওয়া যাবে সেটা হচ্ছে কোভ্যারিয়ান্স এ বি। এবার প্রবাবিলিটি যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু আমাদের এই প্রবাবিলিটির বিষয়টা আসবে না। তাহলে কি করব? রেট অফ রিটার্ন থেকে অ্যাভারেজ রিটার্ন এটা মাইনাস করব। আবার বি চলকের ক্ষেত্রেও তাই, রেট অফ রিটার্ন অফ বি মাইনাস অ্যাভারেজ রিটার্ন অফ বি, এই দুইটার বিয়োগফলের গুণফলকে আমরা এন দিয়ে ভাগ করব। এন দিয়ে ভাগ করলে যেটি পাবো সেটি হচ্ছে কোভ্যারিয়ান্স এ বি। এবার একটু খেয়াল করি কোরিলেশন কোএফিসিয়েন্ট, কোরিলেশনটা কিভাবে নির্ণয় করতে হয়। কোরিলেশন ইকুয়াল টু হচ্ছে এ এবং বি দুটি চলকের জন্য কোরিলেশন ইকুয়াল টু কোভ্যারিয়ান্স এ বি ডিভাইডেড বাই সিগমা এ সিগমা বি। এবার আমরা যদি আর আর গুণ করি তাহলে গুণফল যেটি হয় সেটি হচ্ছে কোভ্যারিয়ান্স এ বি ইকুয়াল টু হচ্ছে সিগমা এ সিগমা বি ইন্টু কোরিলেশন এ বি। তার মানে হচ্ছে কোরিলেশন দেওয়া থাকলে আমরা কোভ্যারিয়ান্স বের করতে পারবো, আবার কোভ্যারিয়ান্স দেওয়া থাকলে কোরিলেশনও বের করা যাবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ এবং বি দুটারই দেওয়া থাকবে, কোভ্যারিয়ান্স থাকলে আমরা কোরিলেশন কিভাবে বের করবো সেটা হচ্ছে কোভ্যারিয়ান্স কে ভাগ করবো সিগমা এ সিগমা বি দিয়ে। আবার যদি আমরা এই সিগমা এ এবং সিগমা বি কোরিলেশনের সাথে গুণ করি, গুণ করলে গুণফল যেটি হবে সেটা হচ্ছে কোভ্যারিয়ান্স। তার মানে কোভ্যারিয়ান্স দেওয়া থাকলে কোরিলেশন বের করা যাবে, আবার কোরিলেশন দেওয়া থাকলে কোভ্যারিয়ান্স বের করা যাবে। পোর্টফোলিও বিটার ক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড রিটার্ন, যেমন আমরা প্রথম দিকে বলেছিলাম এক্সপেক্টেড এর সাথে ওয়েট গুণ হবে, এখন হচ্ছে বিটা দিয়ে পোর্টফোলিও বিটা যখন নির্ণয় করব তখন বিটার সাথে আমাদের ওয়েটটা গুণ করতে হবে, গুণ করে ফলটা পরবর্তীতে যোগ করতে হবে, যোগ করে যেটি পাওয়া যাবে সেটা হচ্ছে পোর্টফোলিও অফ বিটা। সেটা কিভাবে? পোর্টফোলিও অফ এ ইন্টু ওয়েট অফ এ প্লাস পোর্টফোলিও অফ বি ইন্টু ওয়েট অফ বি। এভাবে যতগুলো ইয়ারের পোর্টফোলিও দেওয়া থাকবে ততগুলো ইয়ারের পোর্টফোলিও সাথে আমরা ওয়েট গুণ করবো, গুণ করে যেই গুণফলটি পাওয়া যাবে সেগুলো
ফলই হবে পোর্টফোলিও বিটা। এবার একটি প্রবলেম দিয়ে আলোচনা করি যাতে আমাদের বুঝতে খুবই সহজ হয়। 4 securities have the following expected return. চারটা সিকিউরিটিস এর প্রত্যাশিত আয় দেওয়া রয়েছে। এ এর হচ্ছে 12%, বি এর হচ্ছে 20%, সি এর হচ্ছে 15%, and ডি ইকুয়াল টু হচ্ছে 10% এক্সপেক্টেড রিটার্ন। চারটা সিকিউরিটিস এর চারটা এক্সপেক্টেড রিটার্ন দেওয়া রয়েছে। ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর এ পোর্টফোলিও কনসিস্টিং, আমাদের এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন নির্ণয় করতে হবে অফ অল 4 সিকিউরিটিস। এই চারটি যে সিকিউরিটিস রয়েছে সেই চারটি সিকিউরিটিস এর এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করতে হবে আন্ডার দ্য ফ্লোয়িং কন্ডিশন। নিচে যে কন্ডিশন গুলো রয়েছে সেই কন্ডিশন গুলো অনুসরণ করে। দ্য পোর্টফোলিও ওয়েট আর ইকুয়াল, যদি পোর্টফোলিও ওয়েট আমাদের এক্সপেক্টেড রিটার্ন আর হচ্ছে ওয়েট এই দুটার গুণফল হচ্ছে পোর্টফোলিও রিটার্ন, সেক্ষেত্রে এই ওয়েটটা হবে কি ইকুয়াল। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশনে আসি, দ্য পোর্টফোলিও ওয়েটস আর 10% ইন এ। প্রথম যেটি সেটির জন্য হচ্ছে 10%, উইথ দ্য রিমাইন্ডার ইকুয়ালি ডিভাইডেড অ্যামং আদার 3 স্টক। তাহলে 100-এর মধ্যে প্রথম যদি 10% ধরি তাহলে 10 থাকবে, আর বাকি থাকবে কতটুকু? বাকি থাকবে হচ্ছে 90। এই 90 আবার 3 স্টকের মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউট হবে। তাহলে 90-কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 0.33, 30%। যেভাবে উড়ে না গেল, তিনটির মধ্যে 30% করে ভাগ হবে, আর এর জন্য হচ্ছে 10% ফিক্স থাকবে। The portfolio weights are 10% in is A and B. A and B এর জন্য হচ্ছে 10%, তার মানে A এর হচ্ছে 10, B এর হচ্ছে 10। তাহলে 100-এর মধ্যে এই 10 চলে গেলে আগে হচ্ছে আর বাকি 80%, উইথ দ্য রিমাইন্ডার ইকুয়ালি ইট ইজ সি অ্যান্ড ডি। ডি, সি এবং ডি এর মধ্যে বাকি যতটুকু থাকবে অবশিষ্ট অংশ সেগুলো সমানভাবে ভাগ হবে। তাহলে এ হচ্ছে 10%, বি হচ্ছে 10%, অবশিষ্ট থাকে কত পার্সেন্ট? অবশিষ্ট থাকে হচ্ছে 80%। 80% এবার কি করতে হবে? সি এবং ডি এর মধ্যে ইকুয়ালি বন্টন করতে হবে। তাহলে সি হবে, যদি 80% থাকে সেটাকে যদি আমরা ইকুয়াল করতে চাই তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করতে হবে কত পার্সেন্ট? 40%, 40%। তার মানে হচ্ছে এ এর জন্য 10%, বি এর জন্য 10%, সি এর জন্য 40% এবং ডি এর জন্য 40%। এটা হচ্ছে কন্ডিশন ওয়েটের ক্ষেত্রে। এবার আমরা এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও নির্ণয় করব। এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও নির্ণয় করার যে সূত্র সেটি হচ্ছে ওয়েট অফ এ অ্যান্ড এক্সপেক্টেড রিটার্ন অফ এ, এই দুটার গুণ করতে হবে। আবার বি এর ক্ষেত্রে হচ্ছে একইভাবে বি এর যেই এক্সপেক্টেড রিটার্ন এবং তার ওয়েট সেই দুটার আমরা গুণ করবো। ঠিক একইভাবে এক্সপেক্টেড রিটার্ন অফ সি, সি এর এক্সপেক্টেড রিটার্ন তার সাথে সি এর ওয়েট সেটা আমরা গুণ করবো। একইভাবে ডি এর এক্সপেক্টেড রিটার্ন তার সাথে ওয়েট অফ ডি এর যে ওয়েট থাকবে সেটা আমরা গুণ করবো। গুণ করে এই তিনটির গুণফল, চারটির গুণফল আমরা যোগ করবো। যোগ করে যেটি পাওয়া যাবে সেটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। তো এবার আমরা মান বসাই। এক্সপেক্টেড রিটার্ন অফ এ এর এক্সপেক্টেড রিটার্ন আমাদের 12% ছিল। প্রশ্নটা একটু দেখে নেই। এ হচ্ছে 12%, বি হচ্ছে 20%, সি হচ্ছে 15% and ডি হচ্ছে 10%। এটা হচ্ছে সব যে এক্সপেক্টেড রিটার্ন সেটা প্রশ্নে যেভাবে থাকবে আমরা সেভাবে মানগুলো এই জায়গায় বসাবো। তাহলে এক্সপেক্টেড রিটার্ন এ হচ্ছে 12, এখানে আমাদের 12 লিখবো, বি এর পরিবর্তে 20 লিখবো, সি এর পরিবর্তে 15 লিখবো, ডি এর পরিবর্তে 10 লিখবো। এবার 1 নাম্বার যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনটা হচ্ছে ওয়েটের ক্ষেত্রে দ্য পোর্টফোলিও ওয়েটস আর ইকুয়াল, ওয়েটটা হবে কি ইকুয়াল। তাহলে এই চারটির মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। আমি যদি 1-কে 4 দিয়ে ভাগ করি তাহলে 0.25 হবে, অথবা 100-কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে 25 হবে। যদি 1-কে আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 0.25 হবে। এবার এই 12-কে 0.25 দিয়ে গুণ করতে হবে, আবার 20 গিয়ে 0.25 গুণ করতে হবে, 15 গিয়ে 0.25 দিয়ে গুণ করতে হবে, 10 গিয়ে 0.25 গুণ করতে হবে। গুণ করলে 12-এর সাথে 0.25 গুণ করলে 3 হবে, 20-এর সাথে 0.25 গুণ করলে 5 হবে, 15-এর সাথে 0.25 গুণ করলে 3.75 হবে,
10 এর সাথে 0.25 গুণ করলে হবে 2.5। এই চারটির যোগফল হবে 14.25। তার মানে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে প্রথম যে রিকোয়ারমেন্ট সেটার জন্য হচ্ছে 14.25%। এবার দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড রিটার্ন কিন্তু ঠিকই থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে সেটি হচ্ছে ওয়েট। তো ওয়েটের যেই বিষয়টা সেটার কন্ডিশনটা কি ছিল, সেটি হচ্ছে 10% এর জন্য, আর বাকি টাকাটা ডিস্ট্রিবিউশন হবে সের মধ্যে 3টি স্টকের মধ্যে ইকুয়ালি। তাহলে ওয়েটটা শুধু চেঞ্জ করতে হবে আর এক্সপেক্টেড রিটার্ন তো আগের মতোই থাকবে। এবার খেয়াল করি এক্সপেক্টেড রিটার্ন অফ তার সাথে ওয়েট এ, যেহেতু আমাদের এখানে এর জন্য 10% রাখা হয়েছে আর বাকি থাকে হচ্ছে 90%। এই 90% কি করতে হবে, ইকুয়ালি তিনটার মধ্যে বন্টন করতে হবে। তাহলে 90 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 30। তো সেটাকে শতকরা নিয়ে আসলে হবে 0.3। যদি আমি দশমিকে নিয়ে আসি তাহলে 0.3 হবে, 0.3। এবার 12কে যদি 0.1 গুণ করি তাহলে 1 পয়েন্ট হবে 2। 20কে যদি 0.3 দিয়ে গুণ করি হবে 6। 15কে 0.3 দিয়ে গুণ করলে হবে 4.5। আর 10কে যদি 0.3 দিয়ে গুণ করি তাহলে গুণ করলে হবে 3। এবার এই চারটি অ্যামাউন্ট আমরা যদি যোগ করি, যোগ করে যে রেজাল্টটি পাওয়া যাবে সেটা হচ্ছে 14.7%। তার মানে হচ্ছে তৃতীয় যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের রেজাল্ট হচ্ছে 14.7% পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন, সেকেন্ড রিকোয়ারমেন্টের যেই চাওয়া হয়েছিল সেটি। এবার আমাদের তৃতীয় যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বলা হয়েছিল ওয়েট এর জন্য কন্ডিশন যেটা ছিল ই এর জন্য 10%, বি এর জন্য 10%, আর বাকিটা ইকুয়ালি যে দুটা স্টকের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে। সেই দুটি স্টক হচ্ছে সি এবং ডি। তাহলে বাকি থেকে হচ্ছে 80কে ডিভাইড করলে হবে 0.4। আর এক্সপেক্টেড রিটার্ন আগের মতোই, বা এ এর জন্য 12, বি এর জন্য 20, সি এর জন্য 15 আর ডি এর জন্য হচ্ছে 10। এবার এটাকে গুণ করতে হবে 12 সাথে 0.1 দিয়ে গুণ করলে হবে 1.2। 20 এর সাথে 0.1 দিয়ে গুণ করলে হবে 2। 15 এর সাথে 0.4 দিয়ে গুণ করলে হবে 6। 10কে 0.4 দিয়ে গুণ করলে হবে 4। এবার এই চারটি ভ্যালু যদি আমি যোগ করি, যে যোগফল হবে সেটা হচ্ছে 13.2%। তাহলে এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন 3 নম্বর রিকোয়ারমেন্টের যে রেজাল্ট সেটা হচ্ছে 13.2%। এই প্রবলেমটা যদি বুঝতে পারো তাহলে আরেকটি প্রবলেম তোমাদের সাথে হোমওয়ার্ক থাকবে, এই প্রবলেমটি তোমরা বাসায় করতে পারবে। The following information are furnished stock A B portion 0.30, 0.70, এটা হচ্ছে ওয়েটের পরিমাণ। এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 15% এর জন্য, আর বি এর জন্য হচ্ছে 20%। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, এক্সপেক্টেড রিটার্নের সাথে গুণ করতে হবে। গুণ করে আমরা ফলগুলো পরবর্তীতে যোগ করব, যোগ করে এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও নির্ণয় করব। তাহলে এইটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবে। নেক্সট আরেকটি প্রবলেমে যাই। The common stock of companies X and Y have the expected return and standard deviation is given below. Expected return এবং standard deviation এই দুটির মান নিচে দেওয়া রয়েছে। স্টক X and Y, স্টক X এর এক্সপেক্টেড রিটার্ন কে কে দ্বারা প্রকাশ করা হয়, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ম্যাথমেটিক্যাল সিম্বল সেটি হচ্ছে সিগমা। স্টক X এর এক্সপেক্টেড রিটার্ন 0.105 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.06। ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন 0.06 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.03। কম্পিউট দ্য রিস্ক অ্যান্ড রিটার্ন আমরা নির্ণয় করবো ফর এ পোর্টফোলিওর রিটার্ন অ্যান্ড রিস্ক নির্ণয় করবো। প্রাইসিং অফ 65:35 invested in stock X and stock Y respectively. এখানে যে 65 এবং 35 এটা হচ্ছে কিসের কথা, এটা হচ্ছে ওয়াইডের কথা। 65 হচ্ছে স্টক অ্যাক্সের জন্য এবং 35 হচ্ছে স্টক বার জন্য ওয়াইয়ের জন্য। তার মানে ওয়েট অফ
এক্স হচ্ছে 65 আর ওয়েট অফ ওয়াই হচ্ছে 35 and the correlation coefficient between two stock x এবং y এর যে কোরিলেশন সেই কোরিলেশনের পরিমাণ হচ্ছে 0.75 তার মানে এই অঙ্কে আমাদের রিটার্ন পে করতে হবে আরেকটি হচ্ছে রিস্ক ক্যালকুলেট করতে হবে রিস্ক ক্যালকুলেট করার জন্য আমাদেরকে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা এক্সপেক্টেড রিটার্নটা নির্ণয় করি এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করার যে সূত্র এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও নির্ণয় করার যে সূত্র সেটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন আর হচ্ছে ওয়াইড এই দুটো আমরা গুণ করব তাহলে এক্সপেক্টেড রিটার্ন অফ এক্স ইনটু ওয়াইড অফ এক্স প্লাস এক্সপেক্টেড রিটার্ন অফ ওয়াই ইনটু ওয়াইড অফ ওয়াই এই প্রশ্নে আমাদের এক্সপেক্টেড রিটার্ন ফর এক্স এর জন্য ছিল কত 0.105 আর স্টক এক্স এর জন্য যে ওয়াই ছিল সেটা হচ্ছে 65 আবার এক্সপেক্টেড রিটার্ন অফ ওয়াই প্রশ্নে আমাদের প্রশ্নে এটা দেওয়া ছিল 0.06 আর ওয়াইট হচ্ছে 35 তার মানে হচ্ছে 0.06 কে আমি গুণ করব 35 এবার 0.105 কে 65 দিয়ে গুণ করতে হবে গুণ করলে যে গুণফলটি হবে সেটি হচ্ছে 6.825 আবার 0.06 কে আমি যদি 35 দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে 2.1 এবার এই দুটাকে যদি যোগ করি তাহলে যোগফল হবে 8.925% এটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন আমাদের প্রশ্নে রিস্ক অ্যান্ড রিটার্ন বলা হয়েছিল আমরা রিটার্নটা আগে নির্ণয় করব এখন আমরা রিস্ক নির্ণয় করব রিস্ক নির্ণয় করার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে এখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার জন্য তিনটি সূত্র রয়েছে একটি হচ্ছে হোয়েন গিভেন কোরিলেশন আরেকটা হচ্ছে হোয়েন গিভেন কোভেরিয়েন্স আরেকটি হলো যখন কোরিলেশন এবং কোভেরিয়েন্স কিছুই দেওয়া থাকবে না তবে এই প্রশ্নে কোরিলেশন দেওয়া ছিল সেই ক্ষেত্রে আমাদের যে সূত্রটি হবে সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কয়ার করতে হবে এক্স স্কয়ার সিগমা স্কয়ার আবার ওয়াই এর যে ওয়াই থাকবে সে সরি এক্স এর যে ওয়াই থাকবে সেটাকে স্কয়ার করতে হবে প্লাস ওয়াই যেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটাকে স্কয়ার করতে হবে এবং ওয়াই এর যে ওয়াই হবে সেই ওয়াইকে আবার গুণ করতে হবে প্লাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই ইনটু ওয়াই অফ এক্স ইনটু ওয়াই অফ ওয়াই ইনটু কোরিলেশন এক্স ওয়াই এখানে আমাদের প্রশ্ন যেটা দেওয়া ছিল সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 0.06 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0.03 ওয়াই অফ এক্স 65 ওয়াই অফ ওয়াই 35 কোরিলেশন এক্স ওয়াই 0.75 এবার আমরা এই মানগুলো বসাবো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পরিবর্তে আমাদের যে মান 0.06 স্কয়ার তারপর হচ্ছে 65 কারণ ওয়াই অফ এক্স হচ্ছে 65 এবার 0.06 কে স্কয়ার করলে যে মান পাওয়া যাবে তার সাথে গুণ করতে হবে 65 স্কয়ার এই দুইটার বর্গের স্কয়ার করে গুণ করে যে গুণফলটি হবে সেটি হচ্ছে 15.21 একইভাবে দ্বিতীয়টার কাজ করতে হবে তারপর প্লাস 2 এই যে সিগমা এক্স সিগমা ওয়াই ওয়াই এক্স ওয়াই রিলেশন এক্স ওয়াই গুলো গুণ করে শেষকে আবার পরবর্তীতে দিয়ে গুণ করলে যে রেজাল্ট পাওয়া যাবে সেটা হচ্ছে 6.1425 এবার এই তিনটি ভ্যালু যদি একত্রে যোগ করি যে যোগফল হবে সেটা হচ্ছে 22.455 এই 22.455 কে যদি গুণ করা হয় যেই রেজাল্ট পাওয়া যাবে সেটা হচ্ছে 4.74% তার মানে হচ্ছে পোর্টফোলিও রিস্ক মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পোর্টফোলিও সেটার ভ্যালু হচ্ছে 4.74%। তাহলে আমাদের প্রশ্নে যা যা হয়েছিল আমরা সবগুলোই নির্ণয় করলাম। এবার তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্কটি বাসায় করবে। আগের প্রশ্নটি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে এই হোমওয়ার্কটিও তোমরা খুব সহজে বাসায় করতে পারবে। Expected return and standard deviation of common stock of two companies A and B are given below. A এবং B দুটি কোম্পানির
এক্সপেক্টেড রিটার্ন আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটো দেওয়া রয়েছে। প্যারামিটার কোম্পানি এ, কোম্পানি বি, এক্সপেক্টেড রিটার্ন, এই এক্সপেক্টেড রিটার্নকে কে ই দ্বারা প্রকাশ করা হয়। তো এই জায়গায় এক্সপেক্টেড রিটার্ন লেখা আছে আরো সহজ করে বোঝার জন্য। কোম্পানি এর জন্য 30%, কোম্পানি বি এর জন্য হচ্ছে 10%। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, সেটা এর জন্য হচ্ছে 8% এবং কোম্পানি বি এর জন্য হচ্ছে 5%। কম্পিউট দ্য রিস্ক অ্যান্ড রিটার্ন, তাহলে রিস্ক মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে বলা হয়েছে, আর রিটার্ন ফর পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও এটা নির্ণয় করতে হবে। comprising of 70% invested in stock of company A, এরতে 70% কি করা হবে, ইনভেস্ট করা হবে, and 30% ইনভেস্ট ইন স্টক অফ কোম্পানি বি, এবং 30% বিনিয়োগ করা হবে কোম্পানি বি তে। তার মানে ওয়েট অফ এ হচ্ছে 70%, ওয়েট অফ বি হচ্ছে 30%। কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন টু কোম্পানিজ এ এবং বি, এই দুটি কোম্পানির কোরিলেশন হচ্ছে 0.42। তাহলে আগের যে প্রবলেমটি, সেই প্রবলেমটির সাথে সম্পূর্ণ মিল রয়েছে, শুধুমাত্র ডেটাগুলো চেঞ্জ। তাহলে এই ডেটাগুলো চেঞ্জ করে তোমরা বাসায় এই হোমওয়ার্কটি করবে। You are supplied the following information Fahim Limited, stock, expected return, weight আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে আমাদের সকল কিছু সুন্দরভাবে দেওয়া রয়েছে। এক্সপেক্টেড রিটার্ন দেওয়া রয়েছে, তারপর হচ্ছে ওয়েটটা এখানে সরাসরি উল্লেখ করা আছে, আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্টক এ 0.12, তারপর হচ্ছে ওয়েট হচ্ছে 0.40, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর স্টক এর জন্য হচ্ছে 0.06। স্টক পি এর জন্য এক্সপেক্টেড রিটার্ন 0.18, ওয়েট হচ্ছে 0.60, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.1। রিকোয়ার্ড রিটার্ন অন পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন, এটা আমরা নির্ণয় করব। এটা কিভাবে, এটা হচ্ছে এই 0.12 অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন আর হচ্ছে ওয়েট, এই দুটার গুণফলের সাথে আবার যোগফল করতে হবে। স্টক এর যেটা এক্সপেক্টেড রিটার্ন আর ওয়েট গুণ করে যে গুণফলটি পাওয়া যাবে, তার সাথে আবার যোগ করবো স্টক বি এর এক্সপেক্টেড রিটার্ন আর ওয়েট গুণ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে রিটার্ন অন পোর্টফোলিও। রিটার্ন অন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা নির্ণয় করি মূলত রিস্ক নির্ণয় করার জন্য। তবে এই প্রশ্নে লেখা আছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের তুমি নির্ণয় করো, যদি বলতো যে রিস্ককে নির্ণয় করো, সেক্ষেত্রে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতাম। কিন্তু এখানে আমাদের আরো সহজ করে চাওয়া হয়েছে, অর্থাৎ তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করো, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে। তবে এই জায়গায় কিন্তু আমাদের কো রিলেশন এবং কো ভেরিয়েন্স এই দুটা কিছুই নাই, যদি না থাকে তাহলে আমাদের আরো সহজ হবে কাজ। তাহলে আমরা প্রথমে যেটি বের করবো সেটি হচ্ছে রিটার্ন অন পোর্টফোলিও। রিটার্ন অন পোর্টফোলিও যেটা বলেছিলাম, এক্সপেক্টেড রিটার্ন অফ এ ইন্টু ওয়াইট অফ এ প্লাস এক্সপেক্টেড রিটার্ন অফ বি ইন্টু ওয়াইট অফ বি, এই দুটার গুণফল যোগফলই হচ্ছে পোর্টফোলিও অফ এক্সপেক্টেড রিটার্ন। মানগুলো বসাবো, এর এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 0.12, ওয়াইট হচ্ছে 0.40, তারপর হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন বি এর হচ্ছে 0.12 আর ওয়াইট হচ্ছে 0.6। 0.12 and 0.40 গুণ করলে গুণফল হবে 0.048। একইভাবে 0.18 কে গুণ করে যদি 0.6 দিয়ে, তাহলে গুণফল হবে 1.08। এই দুইটাকে যোগ করলে যোগফল হবে, সেই যোগফলকে শতকরায় নিয়ে আসলে রেজাল্ট যেটি হবে সেটি হচ্ছে যোগ করলে 0.1556 হতো, সেটাকে শতকরায় কনভার্ট করলে আপনি 15.56%। নর্মালি আমরা এক্সপেক্টেডকে শতকরায় প্রকাশ করি। এরপর আমাদের দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে। তবে আমাদের যে সূত্র রয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার, তিনটি সূত্র ছিল। একটি হচ্ছে ওয়েন গিভেন কো রিলেশন, ওয়েন গিভেন কো ভেরিয়েন্স, আর এখন কিন্তু আমাদের প্রশ্নে কো রিলেশন এবং কো ভেরিয়েন্স কিছুই দেওয়া নেই। তাহলে কি আরো সহজ হয়ে গেল, সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ স্কোয়ার মানে ভেরিয়েন্স অফ এ, তারপর হচ্ছে ওয়াইট অফ এ, সেটাকে স্কোয়ার করতে হবে। একইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন
স্কোয়ার অফ বি, তারপর হচ্ছে ওয়াইট অফ বি, এটাকে স্কোয়ার করতে হবে। তো ওয়াইট অফ এ যেটি রেজাল্ট বা মান ছিল প্রশ্নে সেটা হচ্ছে 0.06, সেটাকে স্কোয়ার করতে হবে। আর ওয়াইট অফ এ এর ভ্যালু ছিল হচ্ছে 0.40। এবার 0.06 স্কোয়ার এবং 0.0 স্কোয়ার করে যেইটি পাওয়া যাবে সেটি হচ্ছে 0.00576। এখানে লেখা রয়েছে 0.06 কে করা হবে 0.0036, আর 0.40 কে স্কোয়ার করা হবে 0.16, আবার 0.12 কে স্কোয়ার করলে হবে 0.0144, আর 0.60 কে স্কোয়ার করলে হবে 0.36। এবার এই যে 0.0036 ইন্টু 0.16 ক্যালকুলেটর ব্যবহার করে এই গুণ করলে যে গুণ করলে হবে সেটা হচ্ছে 0.0056। আবার একইভাবে ক্যালকুলেটর ব্যবহার করে 0.0144, 0.36 এই দুটা গুণ করলে যে গুণ হবে সেটা হচ্ছে 0.005184। এই দুটাকে যোগ করলে যে যোগ পাওয়া যাবে সেটাকে 0.0056 0.0056 এবং 0.005184 এই দুটো যোগ করলে যে যোগ পাওয়া যাবে সেটা হচ্ছে 0.00576। এটাকে যদি রুট করা হয় তাহলে যে মানটি পাওয়া যাবে সেটা হচ্ছে 0.0756। সেটাকে শতকরা প্রকাশ করলে যে রেজাল্ট পাওয়া যাবে সেটা হচ্ছে 7.59% অথবা 7.6%। এটি হচ্ছে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 নাম্বার যে রিকোয়ারমেন্ট ছিল সেই 2 নাম্বার রিকোয়ারমেন্টের রেজাল্ট হচ্ছে এটি। এই প্রশ্নের সাথে ধারাবাহিক রেখে যদি আরেকটি প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয় তাহলে তোমরা নিশ্চয়ই ভাষা সেটি করতে পারবে। ইয়ার 1 2 3 4 5 আর হচ্ছে স্টক এ ইয়ার হচ্ছে 8%, তারপরে ইয়ার দ্বিতীয় বছরে হচ্ছে 3%, তৃতীয় বছরে 16%, তারপর -2%, 10%। স্টক বিয়ার হচ্ছে 4%, 5%, 10%, -2%, এরপর হচ্ছে 8%। ক্যালকুলেট কোভ্যারিয়ান্স বিটুইন সিকিউরিটিজ এ এন্ড বি। সিকিউরিটিজ এ আর বি এর কোভ্যারিয়ান্স নির্ণয় করতে হবে। কোরিলেশন বিটুইন সিকিউরিটিজ এ এন্ড বি, কোরিলেশন নির্ণয় করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড ভেরিয়েন্স অফ সিকিউরিটিজ, এর ভেরিয়েন্স নির্ণয় করতে হবে। ভেরিয়েন্স কে যদি রুট করা হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যাবে। পোর্টফোলিও রিটার্ন নির্ণয় করতে হবে, আর পোর্টফোলিও রিটার্ন নির্ণয় করার জন্য ওয়েট লাগবে, সেই ওয়েটটা নিচে দেওয়া রয়েছে। একই সাথে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে বলা হয়েছে। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার জন্য যে ওয়েট লাগবে সেটাও কিন্তু নিচে দেওয়া রয়েছে। তো এই পোর্টফোলিওর যে ওয়েট সেটার যদি আমাদের ভ্যারিয়েন্স দেওয়া থাকে এবং কোরিলেশন দেওয়া থাকে সেটা ইউজ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করতে হবে। তো এই জায়গায় আবার এতে পোর্টফোলিওর যে ওয়েটটা সেটা হচ্ছে এর জন্য 50%, 50%, অর্থাৎ এও 50%, বিও 50%, এইভাবে ধরে করতে হবে। আরেকটা হচ্ছে 70%, 30% ওয়েট, এই এর জন্য হচ্ছে 70% আর বি এর জন্য হচ্ছে 30%। সেক্ষেত্রে কি হবে এই তোমাকে তোমরা বাসায় পড়বে। এরপর আরেকটি প্রবলেম, খুব সহজ একটি প্রবলেম নিয়ে আলোচনা করি। দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ অ্যান্ড বি কোম্পানিজ আর 7 and 9 রেসপেক্টিভলি। এ এবং বি যেই কোম্পানিজ তাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এর জন্য হচ্ছে 7 আর বি এর জন্য হচ্ছে 9। কোরিলেশন বিটুইন রিটার্নস অফ টু কোম্পানিজ, অর্থাৎ এ এবং বি এই যে দুটো কোম্পানি তার কোরিলেশন হচ্ছে -0.80। ফাইন্ড কোভ্যারিয়ান্স বিটুইন স্টক অফ টু কোম্পানিজ। টু কোম্পানিজের কোভ্যারিয়ান্স নির্ণয় করতে হবে। আমরা প্রথম দিকে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই সূত্রের মধ্যে কিন্তু আমরা বলেছি একটা বিষয়, কোরিলেশন দেওয়া থাকলে কোভ্যারিয়ান্স বের করা যাবে, আবার কোভ্যারিয়ান্স দেওয়া থাকলে কোরিলেশনও কিন্তু বের করা যাবে। তো এই প্রশ্নে কোরিলেশন দেওয়া আছে, বের করতে হবে কোভ্যারিয়ান্স। সেটা বের করেছি সূত্র, সেটা আমরা একটু দেখি। আমরা জানি রিলেশন এ বি, এ আর বি এর কোরিলেশন ইকুয়াল টু হচ্ছে কোভ্যারিয়ান্স এ বি ডিভাইড বাই সিগমা এ ইন্টু সিগমা বি। এই প্রশ্নে কোরিলেশন এ বি ইকুয়াল টু হচ্ছে 0.80। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ যেটা ছিল
7 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি এর জন্য হচ্ছে 9। এখন আমরা নির্ণয় করবো যেটি, সেটি হচ্ছে কোরিলেশন এবি এর কোরিলেশন কত। তাহলে কোরিলেশন হবে না, কোভেরিয়েন্স হবে। কোভেরিয়েন্স এবি কত সেটা আমরা এবার নির্ণয় করি। কোরিলেশনের পরিবর্তে কোরিলেশনের মানটা বসাবো, সেটি হচ্ছে -0.80, তারপর হচ্ছে কোভেরিয়েন্সের মান আমরা নির্ণয় করবো। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ 7 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি হচ্ছে 9, এই দুটোর হচ্ছে 63, 63। এবার -0.80 সাথে 63 গুণ করতে হবে, গুণ করলে যে গুণফল হবে সেটা হচ্ছে -50.4, অর্থাৎ কোভেরিয়েন্স অফ এবি হচ্ছে -50.4। তো এই রিকোয়ারমেন্ট আমরা তৈরি করলাম। এবার এরকম একটি রিকোয়ারমেন্ট যদি তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া হবে, তাহলে তোমরা নিশ্চয়ই সেটি বাসায় করতে পারবে। এই প্রশ্নে কোভেরিয়েন্স বের করতে বলা হয়েছে। এবার একটা প্রশ্ন দেখি, সেটি কোরিলেশন বের করতে বলা হয়েছে। The covariance of redox between stock X and Y is 10. এবার covariance দেওয়া রয়েছে, stock X variance of redox is 12। এবার এই জায়গায় ভেরিয়েন্স দেওয়া রয়েছে, আগে ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, একটু ভেরিয়েন্সের করলেই হয়ে যাবে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। Y is the variation of return is 8. Find out the correlation between stock X and Y. stock X এবং Y এর কোরিলেশন নির্ণয় করবে। তাহলে আমাদের আগের যে প্রবলেমটা দেখেছিলাম, সেই প্রবলেমটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এটি করতে পারবে। এই জায়গায় কোরিলেশন অফ এবি ইকুয়াল টু হচ্ছে কোভেরিয়েন্স এবি, আমরা এই কোভেরিয়েন্স বের করেছি। এখন আমাদের এই কোভেরিয়েন্সের মান দেওয়া আছে আর কোরিলেশনটা আমরা নির্ণয় করব। এই জায়গায় কোভেরিয়েন্স তোমরা মানটা লিখবে, আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ, আগের প্রশ্নে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া ছিল, এখন ভেরিয়েন্স দেওয়া রয়েছে। তোমরা জানো ভেরিয়েন্সের ধনাত্মক বর্গমূল কি বলা হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, তো সেটা বের করে নিবে। এই প্রশ্নে পাওয়া ছিল হচ্ছে এক্স এর ভেরিয়েন্স, তো এটাকে রুট করবে, আবার ওয়াই এর ভেরিয়েন্স হচ্ছে 8, এটাকে রুট করবে। এরপর এই দুটাকে গুণ করবে, আর উপরের যেই ভেরিয়েন্স সেটা হচ্ছে 10 কে এটা দিয়ে ভাগ করলে যেটা দিয়ে হবে সেটা হচ্ছে কোরিলেশন। এই হোমওয়ার্কটি তোমরা বাসায় করবে। এরপর আমাদের এই পোর্টফোলিও ম্যানেজমেন্টের যেই থার্ড পার্ট, সেটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের জন্য কিছু সূত্র রয়েছে, সেই সূত্রগুলো যদি শিখতে পারো তাহলে সহজেই যেই প্রবলেমগুলো আসে, সেই প্রবলেমগুলো তোমরা গাণিতিক যে সমস্যাগুলো থাকে, সেই গাণিতিক সমস্যাগুলো ইজিলি সলভ করতে পারবে। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের বিটা কোএফিসিয়েন্ট চাওয়া হতে পারে। বিটা কোএফিসিয়েন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ গিভেন, যখন কোরিলেশন থাকে সেক্ষেত্রে সূত্র কি হবে, বিটা কোএফিসিয়েন্টের ক্ষেত্রে বিটা আই এর ক্ষেত্রে সিগমা আই ডিভাইডেড বাই সিগমা এম ইন্টু কোরিলেশন আই এম, এই যে আই আর হচ্ছে এম, তার কি কোরিলেশন। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ আই, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এর। অ্যাকর্ডিং টু CAPM, যদি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের বের করতে বলে, এটা হচ্ছে কোরিলেশনের ক্ষেত্রে সূত্র হবে এমন। আবার যদি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল বলে বিটা কোএফিসিয়েন্ট বের করতে, সেক্ষেত্রে যে সূত্রটি হবে সেটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অফ আই মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ডিভাইডেড বাই এক্সপেক্টেড রিটার্ন ফ্রম মার্কেট মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। এরপর রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, যেটাকে RATR বলা হয় থাকে, সেক্ষেত্রে সূত্র হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন প্লাস RI, আর মানে হচ্ছে রিস্ক ইন্ডেক্স, ইন্টু KE কস্ট অফ ইকুইটি, যেটিকে বলা হয় রিটার্ন ফ্রম মার্কেট, মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। এরপর আরো যে সূত্রগুলো এই অধ্যায়ে আসে সেটি হচ্ছে CAPM, যেটা আমরা এই অধ্যায়ের মূল আলোচনার বিষয়। CAPM এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল টু হচ্ছে RF মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন প্লাস RF রিটার্ন ফ্রম মার্কেট মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইন্টু বিটা কোএফিসিয়েন্ট। এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ, অনেক সময় থিওরিতে এসে থাকে,
সিএমএল বলতে কি বুঝো এবং সিএমএল এবং এসএমএল এর মধ্যে পার্থক্য। সিএমএল ক্যাপিটাল মার্কেট লাইন, সিকিউরিটি মার্কেট লাইন, সিকিউরিটি মার্কেট লাইন এবং ক্যাপিটাল মার্কেট লাইনের যে পার্থক্য সেটা পরীক্ষা কিন্তু পার্ট বিতে আসে। যদি আসে তাহলে পার্থক্যগুলো তোমরা লেখার চেষ্টা করবে। আমি সংক্ষেপে কিছু পার্থক্য তোমাদের সামনে উপস্থাপন করছি। সিএমএল পূর্ণরূপ হচ্ছে ক্যাপিটাল মার্কেট লাইন আর এসএমএল পূর্ণরূপ হচ্ছে সিকিউরিটি মার্কেট লাইন। সিএমএল বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে প্রত্যাশিত আয় এবং ঝুঁকির মধ্যে সমন্বয় দেখায়, আর এসএমএল হচ্ছে প্রত্যাশিত আয় এবং সিস্টেমেটিক ঝুঁকি, সেই ঝুঁকির মধ্যে সমন্বয় দেখায়। সিএমএল এর যে স্লপ বা ঢাল ইকুয়াল টু হচ্ছে ই এক্সপেক্টেড রিটার্ন, রিটার্ন ফ্রম মার্কেট মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, সেটাকে আর ভাগ করা হয় কি দিয়ে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এম দিয়ে। আর এই ক্ষেত্রে আমাদের স্লোপ হচ্ছে এই যে এতটুকু, রিটার্ন ফ্রম মার্কেট মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। আরেকটি পার্থক্য হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশন যদি আমি লিখি সিএমএল এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও ইকুয়াল টু হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, expected return from market minus risk-free rate of return divided by standard deviation m into standard deviation of p, এটার সাথে গুণ হবে। আর এই জায়গায় এসে আমাদের এসএমএল এর ক্ষেত্রে risk-free rate of return, যেটা আমাদের সিএমএল এর যে ইকুয়েশনটি, সেই ইকুয়েশনটি হচ্ছে এসএমএল এর ইকুয়েশন। এই পার্থক্যগুলো অ্যাটলিস্ট চারটা পার্থক্য বললাম, তোমরা আরো পার্থক্য বই থেকে দেখে নিবে, সেগুলো পরীক্ষায় আসলে তোমরা আশা করি লিখতে পারবে। তো এই সূত্রগুলো যদি জানা যায় তাহলে এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আসবে সেই গাণিতিক সমস্যাগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। এখন আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং সেই সমস্যার আলোকে তোমাদের আবার কিছু বাড়ি কাজ দিই। Compute the beta coefficient for stock A and B. Stock A এবং B এর কোএফিসিয়েন্ট বিটা নির্ণয় করতে বলা হয়েছে। With the information given below, যে ইনফরমেশন গুলো নিচে দেওয়া রয়েছে। স্টক কোরিলেশন কোএফিসিয়েন্ট উইথ মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্টক এ এর কোরিলেশন হচ্ছে 0.40, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.50, স্টক বি এর হচ্ছে কোএফিসিয়েন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে 0.75 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.60। এবার দ্য ভেরিয়েন্স অফ মার্কেট রিটার্ন ইজ 0.2, এই জায়গায় আমাদের ভেরিয়েন্স দেওয়া রয়েছে 0.20। আমরা জানি ভেরিয়েন্সকে যদি বর্গ করি, বর্গমূল করলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ বেদাঙ্কের ধনাত্মক বর্গমূলকে বলা হয় পরিমিত ব্যবধান। এখানে নির্ণয় করতে বলা হয়েছে বিটা কোএফিসিয়েন্ট। এখন আমরা বিটা কোএফিসিয়েন্ট নির্ণয় করি প্রথম স্টক এ এর ক্ষেত্রে, তারপর আমরা স্টক বি এর নির্ণয় করব। স্টক এ যেভাবে নির্ণয় করবো স্টক বিটা ঠিক একইভাবে নির্ণয় করবো। উইনো আমরা জানি বিটা কোএফিসিয়েন্টের ক্ষেত্রে সিগমা আই ডিভাইডেড বাই সিগমা এম ইনটু কোরিলেশন আই এম। তো এই প্রশ্নে আমাদের সিগমা কে চলকের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া ছিল প্রশ্নে 0.5 এবং রিটার্ন ফ্রম মার্কেট যেটি ভেরিয়েন্স আমাদের দেওয়া ছিল, ভেরিয়েন্স রিটার্ন ফ্রম মার্কেট ভেরিয়েন্স, এই ভেরিয়েন্সকে কি করতে হবে, ধনাত্মক বর্গমূল করতে হবে। ধনাত্মক বর্গমূল করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম মার্কেট পাবো। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স এটা দেওয়া রয়েছে আর কোরিলেশন এটাও দেওয়া রয়েছে। তাহলে এর আমাদের যেই স্টক অফ এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.5, এখানে আমরা 0.5 লিখবো, ডিভাইডেড বাই রিটার্ন ফ্রম মার্কেট ভেরিয়েন্স যেটা ছিল সেটি হচ্ছে 0.20, আর 0.20 করতে হবে রুট করতে হবে। রুট করলে যে ফলাফল দিয়ে হবে সেটা হচ্ছে 0.447। এই 0.447 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম মার্কেট। এটা ভেরিয়েন্স থাকলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে নিয়ে আসতে হবে, আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আকারে দেওয়া থাকে তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সরাসরি মানটা নিয়ে কাজ করবে। আর কোরিলেশন এই চলকের যে কোরিলেশন ছিল সেটা হচ্ছে 0.4। এখন এই মানগুলো আমরা বসাই, এর জায়গায় 0.50 আর এটা ফ্রম মার্কেট যেটা বের করলাম 0.447 ইন্টু কোরিলেশন এম, কোরিলেশন এম হচ্ছে 0.40। এবার আমরা কি করবো, 0.5 কে 0.47 দিয়ে ভাগ করবো, যে ভাগফলটি হবে সেটা হচ্ছে 1.5
118, এই 118 কে আবার 0.4 দিয়ে গুণ করলে যে টুকুলটি হবে সেটা হচ্ছে 0.447, অর্থাৎ the coefficient, beta coefficient of stock এর যেই মান সেটি হচ্ছে 0.447। এই একই সূত্র প্রয়োগ করে আমরা স্টক বি এর নির্ণয় করব। আশা করি এটা তোমরা বুঝতে পারবে সহজেই, কারণ স্টক এর যেটা মান ছিল স্টক বি এর হচ্ছে 0.6, আর রিডার ফ্রম মার্কেট যেটা আমরা আগে বের করেছি সেই মানটা নিয়ে এখন কাজ করব, আর এটার রিলেশন হচ্ছে 0.75। এখন শুধুমাত্র এই বি এর যে মান 0.6 হবে, রিটার্ন ফ্রম মার্কেট 0.7 হবে, কোরিলেশন বি স্টকের যে কোরিলেশন সেটা হচ্ছে 0.75। 0.6 কে 0.447 দিয়ে ভাগ করতে হবে, সেই ভাগফলকে আবার 0.75 কে গুণ করলে যে গুণফলটি হবে সেটা হচ্ছে 1.007। এটি হচ্ছে বিটা কোএফিসিয়েন্ট ফর স্টক বি। আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো, এবং এই প্রশ্নটি যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্কটিও তোমরা বাসায় সহজে করতে পারবে। Given the flowing data, expected return for the market 12%. Standard deviation of market return from market standard deviation 21%. Risk-free rate হচ্ছে 8%. Correlation coefficient between correlation stock A and the market 0.8, stock B এর হচ্ছে 0.6, standard deviation for stock A 25, standard deviation for stock B 30%. Calculate the beta for stock A and B. Stock A and B এর বিটা নির্ণয় করতে বলা হয়েছে, যেটা আমরা একটু আগে নির্ণয় করলাম। Calculate the required return for each stock. The required rate of return নির্ণয় করতে বলা হয়েছে, এটা 2 নম্বরে চাওয়া হয়েছে। এই প্রবলেমটি তোমরা বাসায় যেই সূত্র রয়েছে সেই সূত্রগুলো আগে শিখবে, তারপর আমরা যেই প্রবলেমগুলো সমাধান করলাম সেই প্রবলেমগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তারপরে এই ওয়ার্কটি করবে। The following information is given below। আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করি। এই অধ্যায়ের অনেক ছোট ছোট প্রবলেম যেগুলো পার্ট পিতে এসে থাকে। তোমাদের আগের যে প্রবলেম হোমওয়ার্কটি দিলাম সেই হোমওয়ার্কের সাথে রিলেটেড, তোমরা এটাও যদি ভালোভাবে শিখো তাহলে আগের হোমওয়ার্কটি করতে পারবে। The following information given below, সিকিউরিটি এ বি সি ডি যেই সিকিউরিটিজ সেটি রয়েছে, ইনভেস্টমেন্টের পরিমাণ হচ্ছে 1000, 2000, 3000, 4000। এক্সপেক্টেড রিটার্ন, যেটা গিয়ে গাণিতিক ভাষায় ইয়ার দিকে হয় থাকে, ইদে এক্সপেক্টেড রিটার্ন 8%, 12%, 50%, 80%। বিটা এর জন্য হচ্ছে 0.8, বি এর জন্য হচ্ছে 0.95, সি এর জন্য হচ্ছে 1.10, দিয়ে হচ্ছে 1.4। এবার what are the expected return and the beta of the portfolio? আগের প্রশ্ন যেটা হোমওয়ার্ক, এবং এই প্রবলেমটি ভালোভাবে বুঝলে তোমরা আগের যে হোমওয়ার্কটি দেওয়া হয়েছিল সেই হোমওয়ার্কটিও করতে পারবে। এবার ওয়েটটা নির্ণয় করে নিতে হবে, কেন? কারণ আমাদের এখানে ওয়েটের পরিমাণটা দেওয়া নেই। এই সবগুলো যোগ করলে যেটি হবে সেটি হচ্ছে 10,000। এবার সিকিউরিটিজ অফ এ এর যদি ওয়েট নিয়ে করি তাহলে 1000 কে টোটাল ওয়েট দিয়ে ভাগ করতে হবে। একে যদি 10,000 দিয়ে ভাগ করি, মানে 1000 কে যদি 10,000 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 0.10। আবার সিকিউরিটিজ বি এর পরিমাণ ছিল 2000 কে 10,000 দিয়ে ভাগ করলে হবে 0.20। ওয়েট সিকিউরিটিজ 30 জন্য 3000 কে ভাগ করতে হবে 10,000 দিয়ে, ভাগফল হবে 0.30। ওয়েট অফ সিকিউরিটিজ ডি এর যে ওয়েট সেটি হচ্ছে 4000 ডিভাইডেড বাই 10,000 ইকুয়াল হচ্ছে 0.4। তাহলে চারটি সিকিউরিটিজের আমরা ওয়েট গুলো নির্ণয় করে নিই। এখন প্রশ্ন যদি ওয়েট দেওয়া থাকতো তাহলে আমাদের নির্ণয় করা লাগতো না, আর যদি দেওয়া না থাকে তাহলে এটি বের করে নিতে হবে। এরপর পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্নের ক্ষেত্রে সেটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন আর হচ্ছে ওয়েট কি দুটি গুণ করতে হবে। প্রশ্নে আমাদের এক্সপেক্টেড রিটার্নটা দেওয়া রয়েছে, আর এখন আমরা ওয়েটটা করলাম। এই এক্সপেক্টেড রিটার্ন আর পয়েন্ট যেটা হয়েছিল 0.1, অর্থাৎ 0.08 কে 0.1 দিয়ে গুণ করতে হবে। এই এক্সপেক্টেড আর যেটা বের করলাম, যেটা দেওয়া রয়েছে তার সাথে
ওয়াইডটা গুণ করলেই আমরা সহজেই এই গুণফলটা পরবর্তীতে যোগ করতে হবে, যোগ করে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্নটা নির্ণয় করা যাবে। 0.08 ইন্টু 0.1, তারপর 0.12 ইন্টু 0.20, 0.15 ইন্টু 0.30, 0.18 ইন্টু 0.40, এই দুটার গুণফল হচ্ছে 0.008, এই দুটার গুণফল হচ্ছে 0.02। এই চারটা গুণফল যদি যোগ করি তাহলে টোটাল গুণফলের পরিমাণ হবে 0.149। এটাকে যদি শতকরায় প্রকাশ করি তাহলে হবে 14.9%। এটা হচ্ছে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন, অর্থাৎ 1 নম্বর রিকোয়ারমেন্টে যা চাওয়া হয়েছিল সেটা আমরা নির্ণয় করব। এবার 2 নম্বর যে রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে পোর্টফোলিও বিটা। পোর্টফোলিও বিটার ক্ষেত্রে এই জায়গায় আগের যে প্রবলেমটি, সেই প্রবলেমটির সাথে এই প্রবলেমটার অনেকটাই মিল রয়েছে। যে রিকোয়ারমেন্ট 1, এই জায়গায় এক্সপেক্টেড রিটার্ন, এই রিটার্নের পরিবর্তে আমি বিটা লিখব। আর ওয়াইডের পরিমাণ কি কি থাকবে, শুধু যেই জায়গায় রিটার্নটা রয়েছে সেই জায়গায় আমরা বিটা লিখব, অর্থাৎ বিটা এ ইন্টু ওয়াইড এ প্লাস বিটা বি ইন্টু ওয়াইড বি প্লাস বিটা সি ইন্টু ওয়াইড সি প্লাস বিটা টি ইন্টু ওয়াইড ডি। এভাবে এই ওয়াইড তো বেরিয়ে করলাম 0.1, 0.2, 0.3, 0.4। আর বিটা প্রশ্নে দেওয়া রয়েছে। প্রশ্নে যদি আমরা একটু খেয়াল করি আবার তাহলে খুব সহজ হবে। বিটা এর 0.80, 0.95, তারপর হচ্ছে সি এর হচ্ছে 1.10, ডি এর হচ্ছে 1.40। এখন আমরা যেটি করবো সেটা হচ্ছে এই বিটা আর হচ্ছে ওয়াইড, এই দুটাকে গুণ করবো। 0.80 ইন্টু 0.1, 0.95 ইন্টু 0.2, 1.1 ইন্টু 0.30, 1.4 ইন্টু 0.4, এই সবগুলোকে গুণ করে এটার সাথে এটা গুণ করলে গুণফল হবে 0.08। এভাবে চারটি স্টকেরই আমরা গুণ করবো, গুণ করে ফলগুলো পরবর্তীতে যোগ করবো। 0.08 প্লাস 0.19 প্লাস 0.33 প্লাস 0.56, এই চারটি যোগ করলে যে যোগফল হবে সেটা হচ্ছে 1.16, অর্থাৎ পোর্টফোলিও বিটা হচ্ছে 1.16। তার মানে 2 নম্বর যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্টের রেজাল্ট হচ্ছে 1.16। আমরা এটি নির্ণয় করা শিখলাম। এরপর আরেকটি সহজ প্রবলেম, সেই সহজ প্রবলেম যদি আলোচনা করি। ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ফর অ্যান অ্যাসেট দ্যাট হ্যাজ এ বিটা অফ 1.80, বিটার পরিমাণ হচ্ছে 1.80। given a risk free rate of return, তার মানে RF এর পরিমাণ হচ্ছে 5%, 0.05, and a market return of 10%, market return from market মানে হচ্ছে RF হচ্ছে 10%, তার মানে হলো 0.10। calculate the required rate of return this means expected return, এই expected return according to capital asset model, সেই মডেল অনুযায়ী expected return equal to হচ্ছে RF risk free rate of return plus return from market minus risk free rate of return into বিটা। তো এই প্রশ্নে আমাদের বিটা দেওয়া ছিল 1.18, তারপর হচ্ছে রিস্ক ফ্রি RF 5% মানে 0.05, মার্কেট রিটার্ন ফ্রম মার্কেট 10% সেটা হচ্ছে 0.10। এখন মানগুলো RF এর পরিবর্তে 0.05, RN এর পরিবর্তে 0.10, এই RF এর পরিবর্তে 0.05 হবে। এরপর বিটার পরিবর্তে হচ্ছে 1.80, 0.10 থেকে যদি 0.05 মাইনাস করা হয় তাহলে বিয়োগফল হবে 0.05। 0.05 কে 1.80 দিয়ে যদি গুণ করি তাহলে যে গুণফলটি হবে সেটি হচ্ছে 0.90। এবার 0.05 প্লাস 0.90 যোগফল হবে 0.1, সেটাকে যদি আমি পার্সেন্টেজ আকারে প্রকাশ করি তাহলে হবে 14%। তো এই এক সহজ একটি সমাধান আমরা দেখলাম। এই প্রবলেমটি মূলত পার্ট ডিতে এসে থাকে। এই ধরনের প্রবলেম যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা নিশ্চয়ই সেটি করতে পারবে। তো এরকম একটি প্রবলেম তোমাদের বাসায় হোমওয়ার্ক জন্য দিচ্ছি। আজকের অনেকগুলো হোমওয়ার্ক, 6টি হোমওয়ার্ক হয়ে গেল। এই সবগুলো হোমওয়ার্ক আমাদের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলোর সাথে রিলেটেড। যদি প্রবলেমগুলো ভালোভাবে বুঝতে পারো তাহলে এই হোমওয়ার্কগুলো দিন বাসায় করতে পারবে। The following information relate to BRP Limited risk free rate of return, that means RF হচ্ছে কত পার্সেন্ট? 12%. The fund's beta coefficient, beta হচ্ছে 1.50,
ডিটারমাইন দ্য রিকোয়ার রেট অফ রিটার্ন, মানে যে এক্সপেক্টেড রিটার্ন সেটা নির্ণয় করতে বলা হয়েছে। অন ইকুইটি ক্যাপিটাল ইউসি CAPM ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল এটা ব্যবহার করে করা হয়েছে। assuming an expected return on market, তার মানে হচ্ছে RM of 15%। তাহলে আগের প্রশ্নে যদি বুঝে থাকো এইটা খুব সহজই করতে পারবে। RF 15%, RF হচ্ছে 12%, RM হচ্ছে 15% মাইনাস আবার RF 12%, সেটার সাথে গুণ করতে হবে বিটা 1.5 দিয়ে। এভাবে তুমি করবে, যেটা সূত্রটা আমরা এখানে দেখিয়েছিলাম। এক্সপেক্টেড রিটার্ন RF হচ্ছে এখানে 12%, অর্থাৎ 0.12 হবে। RM হচ্ছে রিটার্ন ফ্রম মার্কেট 15%, তার মানে হচ্ছে 0.15 হবে। RF হচ্ছে 12%, 0.15, আর বিটা ছিল এই প্রশ্নে 1.50 দিয়ে গুণ করে তুমি এই সহজ সমাধানটি বাসায় করার চেষ্টা করবে। আশা করি তুমি অবশ্যই এটি সমাধান করতে পারবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা ক্লাসটি করেছো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। শুরুতেই তোমরা সূত্রগুলো ভালোভাবে দেখবে, এরপর যে সমস্যাগুলো প্রবলেমগুলো ধারাবাহিকভাবে দেখানো হলো সেই প্রবলেমগুলো বোঝার চেষ্টা করবে, তারপর হোমওয়ার্ক গুলো করার চেষ্টা করবে। আশা করি এই ক্লাসগুলো যদি তোমরা ভালোভাবে ফলো করো তাহলে তোমরা বেশ উপকৃত হতে পারবে এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে। তো পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।